মাঘ মাসের পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনার পরদিন আমরা পালন করি শীতল ষষ্ঠী। শীতল ষষ্ঠীর রান্না নিয়ম মতন হয় সরস্বতী পুজোর দিন, কারণ এই ষষ্ঠীতে বাসি খেতে হয়। গোটা সেদ্ধ যেটা করা হয় সেটাও কিন্তু পুজোর দিনই হয়। আর এই রান্নার সাথে বেশ কিছু পদ হয়। সেই সুস্বাদু পদের একটা পদ আমি লিজা আমার রান্নায় হাতে করিতে তোমাদের সামনে শেয়ার করতে চলে এলাম। সুস্বাদু এই রেসিপি গরম ভাত, রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। একেবারে সহজ এই কড়াইশুঁটির ব্যঞ্জন খেতে হয় দুর্দান্ত। আজকে যে রেসিপিটা তোমাদের সামনে দেখাতে যাব তার জন্য আমার জিরে লাগবে, জিরে গুঁড়ো লাগবে। হ্যাঁ, তো জিরে গুঁড়ো দিলে এই রেসিপিতে টেস্টটা সেরকম ভালো আসে না, তো সেই জন্য জিরে বাটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু এই রেসিপির জন্য একেবারে ঠিকঠাক হবে। আর রেসিপি যেটা করতে যাচ্ছি আর কি, সেটা খেতেও কিন্তু এই জিরে বাটার জন্য একেবারে অন্যরকম স্বাদ হবে। যেরকম আসল মশলা দিলে স্বাদ ভালো হয় সেই রকমই ব্যাপার আর কি। এবার দেখো আমি কি করছি। ভালোভাবে জিরেগুলোকে একটু বেটে নিতে হবে। জিরের মধ্যে পরিমাণ বুঝে একটু জল দিয়ে দিতে হবে। জিরেটা কিন্তু আমি আধ ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। তোমরা জানো যে জিরে বাটতে গেলে একটু সময় নেয়, সেই জন্য আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার হয়ে গেছে বাটা। এবারে আসল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে দিয়ে দিতে হবে এইভাবে কেটে রাখা বেগুন। ডুমো ডুমো করে কেটে নিয়েছি বেগুন। হালকা করে একটু ভেজে নিতে হবে, তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায়, ওই জন্য অল্প করে একটু লবণ দিয়ে দিতে হবে। হালকা করে ভেজে রাখা বেগুনগুলো তুলে নিতে হবে। আবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। আজকের রেসিপিটা যেহেতু নিরামিষ, সেহেতু তেলটা অল্প পরিমাণে না দিয়ে অল্প একটু বেশিও দেওয়া যায়, তাতে কোনো অসুবিধে নেই। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দুটো পাকা লঙ্কা আমার তরকারির পরিমাণ অনুযায়ী। দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়ন তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই তরকারির মধ্যে আলুর পরিমাণটা একটু কম হলে ক্ষতি নেই, কিন্তু বেশি হলে কিন্তু খেতে অতটা স্বাদ হবে না। তেলের সাথে আলু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট ভাজার পর দিয়ে দিতে হবে অল্প করে লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে 3-4 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম। 3-4 মিনিট পরে ফিরে এলাম। আলু বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ। একটা বেশ বড় দেখে টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম, এভাবে কেটে নিয়েছিলাম, ডুমো ডুমো করেই আলুর মতন দিয়ে দিলাম। টমেটো দিয়ে আলু, হলুদ সব কিছু একটু কষিয়ে নিতে হবে। এক মিনিট একটু নাড়াচাড়ার পর জিরে বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি যে পরিমাণ আলু, যে পরিমাণ বেগুন, এই দুটো ব্যালেন্স করে মোটামুটি সব কিছু দেখে জিরে বাটাটা দিচ্ছি। পরিমাণ বুঝে তোমরাও কিন্তু জিরে বাটা দিয়ে নিও। এই
রান্নায় জিরে বাটাটা যদি একটু বেশিও হয় তাতেও কোনো ক্ষতি নেই, খেতে ভালো লাগে। জিরে বাটা যেহেতু বাড়িতে বেটে নিলাম আস্ত জিরেকে, ওই জন্য এই যে এখন কষছি আমি, এই গন্ধটাই কিন্তু অন্যরকম বেরোচ্ছে। স্বাদ মতো একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম। এক্ষেত্রে যদি তোমরা মনে করো কাঁচা লঙ্কা না দিয়ে পাকা লঙ্কার গুঁড়ো দেবে, তাতেও কিন্তু কোনো অসুবিধে হবে না। আমরা যেহেতু কাঁচা লঙ্কাটা বেশি খাই, সেজন্য আজকে রান্নাতেও আমি কিন্তু কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা দিয়ে নিতে পারো। ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে যখন একটু তেল বেরিয়ে আসবে তখন অল্প পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ফুটতে দিলাম। খুব ভালো করে যখন ফুটে উঠবে, ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি বেশি পরিমাণে, যতটা আলু যতটা বেগুন তার অনেকটা বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। আজকে এই রেসিপির জন্য কিন্তু কড়াইশুঁটি হচ্ছে প্রধান উপকরণ। আজকের রেসিপি কিন্তু তোমাদের আগেই বলেছি কড়াইশুঁটির ব্যঞ্জন হচ্ছে, তো কড়াইশুঁটির ব্যঞ্জন করতে গিয়ে কড়াইশুঁটিটা একদম মেন, সেই জন্য কড়াইশুঁটি অবশ্যই আলু আর বেগুনের থেকে অনেকটা পরিমাণে বেশি দিতে হবে। স্বাদ মতো লবণ একটু দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে মিষ্টির স্বাদের জন্য অল্প পরিমাণে আখের গুড়। মিষ্টিটা কিন্তু তোমরা যে যেরকমভাবে খাবে সেভাবেই দিয়ে নিও। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর ভালোভাবে ফুটতে দিতে হবে। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে 2-1 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম। ফিরে এলাম 2-1 মিনিট বাদে। বেশ ভালোভাবে ফুটে উঠেছে। কড়াইশুঁটি আলু সমস্ত কিছু গলার জন্য, যাতে গলে যায় সেজন্য জলটা দিলাম। জলটা দিয়ে একটু ফুটবে, আরও একটু ঘন হবে। বেশ একটু হয়ে গেছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেগুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এই তরকারির মধ্যে বেগুনটা বেশি হলেও কোনো অসুবিধে লাগে না, কিন্তু আলুটা বেশি হলে খেতে খুব একটা স্বাদ হয় না। আবারও বললাম, যে পারপাসে এই তরকারিটা হয় সেই পারপাসে কিন্তু আরও অনেক রান্না হয়, তোমাদের আগেই সে সম্বন্ধে একটু বলেছি শুরুতেই। তো সেই রান্নাগুলোর মধ্যে একটা রান্না যেটা শাক ভাজা, পালং শাক ভাজা, সেটা কিন্তু আমার দেখানো আছে কিছুদিন আগে। ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিংক, তোমরা দেখে নিও। আজকের রেসিপি কড়াইশুঁটির ব্যঞ্জন একেবারে শেষের পথে। জল একটু মরে এসছে বেশ খানিকটা, একটু রসা রসা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। যেহেতু জিরেটা ঘরেতেই বাটা, সেই জন্য জিরেরও একটা থিকনেস আছে, আর দেখাও যাচ্ছে জিরেগুলো বাটা যে ব্যাপারটা সেটাও বোঝা যাচ্ছে। একেবারে শেষে এই তরকারিতে দিয়ে দিতে হবে আদা বাটা। এক্ষেত্রে আমি পরিমাণ অনুযায়ী চা চামচের 1 চামচ দিলাম। আদা বাটা দিয়ে কিন্তু একদম ফোটালে চলবে না,
একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপর কিন্তু একেবারে বন্ধ করে দিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে দিলেই কিন্তু আজকের রেসিপি কড়াইশুঁটির ব্যঞ্জন একেবারে খাওয়ার জন্য রেডি। গ্যাস ওভেন একেবারে অফ করে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের এই খুব সহজ আর খুব তাড়াতাড়ি রেসিপি হয়ে গেল। তোমরা অবশ্যই কিন্তু আমাকে ভালোভাবে দেখে তারপর কমেন্ট বক্সে জানিও। বানাবে তো অবশ্যই। আর যারা নতুন বন্ধু আজকে এসেছো আমার চ্যানেল দেখতে, তাদের জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে তারপরে বলো আমাকে কীরকম লাগলো, আর দেখে কেমন লাগছে তা সেটাও বলো। কারণ একটা কথা আছে না বাংলাতে, যে পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। তো আগে তোমরা দেখে কমেন্ট বক্সে জানিও, আর সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন আমার রেসিপি কমপ্লিট। পরের দিন আর একটা খুব ভালো রেসিপি তোমাদের সামনে হাজির হয়ে যাব নিয়ে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।